আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, বাসায় অবস্থান করছো এবং নির্ধারিত অ্যাসাইনমেন্ট সুন্দর করে লিখে দিচ্ছ। আজকে ক্লাস উপস্থাপনে আসছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। আজকে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে আমরা একটি বাংলাদেশ সহ পুরো বিশ্ব একটা খুব খারাপ সময় অতিক্রম করছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। খুব প্রয়োজন ব্যতীত আমরা বাসার বাইরে যাব না, যতটা সম্ভব বাসায় অবস্থান করব। আর বাসার বাইরে যদি আমাদেরকে যেতেই হয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে আমরা বাসার বাইরে যাব। অবশ্যই মাস্ক পরিধান করব এবং কিছুক্ষণ পর পরে হাত স্যানিটাইজ করে নেব। শীত পড়ে গেছে, আমাদেরকে এখন পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় ব্যবহার করতে হবে। শুধু গরম কাপড় ব্যবহার করলে হবে না, খাবার দাবারের দিকে আমাদেরকে যথেষ্ট নজর দিতে হবে। এর সঙ্গে আমাদেরকে ওই পরিমাণে বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন ভিটামিন সি যুক্ত খাবার আমাদেরকে অবশ্যই খেতে হবে। ভিটামিন সি যুক্ত খাবার খেলে কি হবে, আমাদের শরীরে চর্মরোগ শীতের সময় যেগুলো হয় সেগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কথা না বলে চলো আমরা আজকে আলোচনায় চলে যাই। দেখো, আজকে পাঠ্যে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারছো সেগুলো আমি প্রথমত তোমাদের বলে নিই। উদ্ভিদের বংশবৃদ্ধি সম্পর্কে বলতে পারবে, প্রাণীর বংশবৃদ্ধি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, মুরগির ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করতে পারবে। অর্থাৎ আমরা আজকের আলোচ্য বিষয় শেষে এই বিষয়গুলো আজকে সুন্দরভাবে জানতে পারবো। আলোচ্য বিষয় দেখো কি বলছে, শিক্ষার্থীরা তোমরা আলোচ্য বিষয়গুলো অবশ্যই খাতায় তুলে নিবে। উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি, অঙ্গজ চারা উৎপাদন, প্রাণীর বংশবৃদ্ধির প্রযুক্তি, ডিম ফোটানোর পদ্ধতি, প্রাকৃতিক ও যান্ত্রিক পদ্ধতি, এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আশা করছি তোমাদের খাতায় ওঠানো হয়ে গেছে। আমরা এবার মূল আলোচনায় চলে যাই। উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি। দেখো, পৃথিবীতে প্রত্যেকটি জীবী তার বংশবৃদ্ধি করে। মানুষ, গাছপালা, সবকিছু পরবর্তী প্রজন্মকে রেখে দেয়। উদ্ভিদের একটা বংশবৃদ্ধি আছে। বংশবৃদ্ধি যদি না হয় তাহলে কিন্তু আমরা যে পরিমাণ এ পর্যন্ত গাছ কাটা হয়েছে তাহলে কিন্তু আর গাছ থাকতো না পৃথিবীতে, গাছগুলো নিঃশেষ হয়ে যেত। এই বংশবৃদ্ধির ফলে কিন্তু গাছগুলো আবার নতুন ভাবে তৈরি করা হচ্ছে, আবার গাছ রোপণ করা হচ্ছে। সেই পূর্বের জায়গায় যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো কিন্তু আবার আমরা গাছ দিয়ে পরিপূর্ণ করতে পারছি। এই উদ্ভিদের বংশবৃদ্ধি দেখো, প্রযুক্তি প্রাচীন হোক কিংবা আধুনিক হোক, চালু প্রযুক্তির কোনটাই অবদান অস্বীকার করা যায় না। এই উদ্ভিদের বংশবৃদ্ধির কিছু পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তবে যে পদ্ধতি চালু থাক না কেন, উদ্ভিদের বংশবৃদ্ধির ক্ষেত্রে কোনটার অবদানই কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। বর্তমানে অতি আধুনিক যুগে আমরা বসবাস করছি, এর সময় আমাদের প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি হচ্ছে। যার কারণে কি হচ্ছে, আমরা সেই প্রাচীন পদ্ধতিগুলো আস্তে আস্তে পেছনে ফেলে আমরা সামনের দিকে আরো ভালো পদ্ধতি অগ্রসর হচ্ছি। তার মানে কি প্রাচীন পদ্ধতি আমাদের কাছে মূল্যহীন? অবশ্যই না। প্রাচীন পদ্ধতি আমাদের কাছে সবসময় একটা মূল্যবান সম্পদ, কারণ সেখান থেকে আমরা আস্তে আস্তে আধুনিক রূপে আসতে পেরেছি। সেজন্য প্রাচীন পুরাতন পদ্ধতিগুলোকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। পুরাতন গুলো ছিল বলে আজকে আমরা নতুন পদ্ধতি উদ্ভাবন করতে পেরেছি। অঙ্কুর চারা উৎপাদন, অর্থাৎ উদ্ভিদের ডাল থেকে যে চারা তৈরির পদ্ধতি, সেটা হচ্ছে অঙ্কুর চারা উৎপাদন। প্রায় সব গাছেই বীজ থেকে চারা উৎপাদন হয়, তবে কিছু কিছু গাছ থেকে আমরা চারা উৎপাদন করতে পারি। বংশবিস্তার করে অঙ্গজ চারা ব্যবহার কৃষিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং এ থেকে কৃষকের অনেক লাভবান হচ্ছে। অঙ্গজ চারা উৎপাদন প্রযুক্তির মধ্যে কর্তন বা ছেদন দাবা কলম, কর্তন বা ছেদ কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম এবং চোখ কলম প্রধান। এই দেখো, এই অঙ্গজ থেকে চারা উৎপাদন কৃষি পদ্ধতিতে একটি আধুনিক প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তির ফলে এখন কি হচ্ছে, অতি অল্প সময়ে আমরা নতুন একটা চারা তৈরি করতে পারছি। দেখো, এখানে 5টি অঙ্গজের মাধ্যমে চারা তৈরির প্রযুক্তির কথা উল্লেখ করা আছে। প্রথমটি হচ্ছে কর্তন বা ছেদ কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম এবং চোখ কলম। আমি পর্যায়ক্রমে তোমাদের এই 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অঙ্গজ চারার বৈশিষ্ট্যগুলো হলো বীজ বিশুদ্ধ মাতৃগুণ বহন করে, আর চারা গাছ থেকে তাড়াতাড়ি ফল পেতে হলে অঙ্গজ চারা উৎপাদন পদ্ধতি জুড়ে নেই। অর্থাৎ
এই যে অঙ্কুর চারা উৎপাদনের মাধ্যমে কি হচ্ছে, একটি ডাল থেকে আমরা যখন নতুন আরেকটা চারা তৈরি করছি, অর্থাৎ সেই ডালটা যখন পূর্বে থেকে একটা ফল ধরে থাকে, সেই ফলটাকে একটা গুণগত মানসম্পন্ন আমরা একটা ফল পেতে পারি সেই ডাল থেকে। অর্থাৎ আবার সেই ডালটাকে আমরা নতুন ভাবে একটা চারাতে রূপান্তর করছি। তাহলে কি হলো, সেই যে ডালের মাতৃ গুণাগুণ এবং সেই গাছের ফল ধরার যে প্রবণতা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তখন সে নতুন ভাবে কেটে নিয়ে আমরা আরেক জায়গায় স্থাপন করছি, তখন তো সেখানে সে প্রথম থেকে সেই গাছটা আমাদের কি হচ্ছে, ফল দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যদি আমরা বীজ থেকে নতুন ভাবে চারা তৈরি করি, তাতে কিন্তু মাতৃ গুণাগুণ আমাদের অটুট থাকছে, কিন্তু সেই গাছটায় ফল ধরতে কিন্তু আমাদের 4 থেকে 5টা বছর সময় লেগে যায়। আর অঙ্কুর চারার মাধ্যমে আমরা যেভাবে চারা রোপণ করলাম তার পরের বছর থেকেই আমরা সেই চারা থেকে ফল পাই। সেই জন্য এই অঙ্কুর চারা উৎপাদন পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। দেখো, কর্তন বা ছেদ কলম, একটি ডাল কেটে নিয়ে এসে এখানে কি বলছে, প্রথমে শাখা, মূল, পাতা ইত্যাদি মাতৃগাছ হতে বিচ্ছিন্ন করে উপযুক্ত মাধ্যম ও পরিবেশে রেখে চারা উৎপাদন করাকে কর্তন বা ছেদ কলম বলে। এই প্রক্রিয়ায় বংশ বিস্তার খুবই সহজ। গোলাপ, লেবু ইত্যাদি ফুল ও ফল গাছের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। দেখো, অন্য একটি গাছের ডাল কেটে সামনে কি করছি, অন্য ডালগুলো ছেটে দিয়েছি, পাতাগুলো ছেটে দিয়েছি, দিয়ে মাটিতে সেটাকে কি করছি, এই 4 ভাগে 2 ভাগ অর্থাৎ অর্ধেক আমরা কি করছি, দেখো এখানে 1 2 3 4টা গিট আছে। এই গিটগুলো আমাদেরকে শনাক্ত করতে হবে। এই গিটগুলো যদি না থাকে তাহলে কিন্তু হবে না, এই গিরাগুলো আমাদেরকে রাখতে হবে। এখানে 4টা গিরা দেওয়া আছে, আমরা দেখা যাচ্ছে 2টা মাটির মধ্যে পুঁতে দিলাম। তবে সেটা যে শক্ত মাটি হবে তা কিন্তু না, চারা উৎপাদন উপযোগী মাটি হতে হবে। রোপণ করে আমরা এটাতে যদি আমরা পরিচর্যা করে দেখা যাচ্ছে 2 থেকে 3 সপ্তাহ পরে এখানে নতুন ভাবে পাতা গজাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কর্তন বা ছেদ কলম। দাবা কলম, প্রথমে মাতৃগাছের মাটির নিকটে অবস্থিত শাখার নিচে নামিয়ে 2 ফিটের মাঝখানে, অর্থাৎ মাটির কাছাকাছি যে ডালটা আছে সেই ডালটাকে আমরা মাটির কাছে নিয়ে যে গাছের ডালের মাছ বরাবর, তবে ডালটাকে আমাদের চিকন একটা ডাল নির্বাচন করতে হবে। আমরা যদি মোটা ডাল নির্বাচন করি তাহলে কিন্তু সেখানে আমাদের দাবা কলম করা সম্ভব নয়। চিকন একটা ডাল নির্বাচন করতে হবে যাতে খুব সহজে সেটা থেকে আমরা নতুন ভাবে চারা তৈরি করতে পারি। দেখো কি করছে, এখানে একটা ছবিতে দেখো যে ডালটাকে মাটির কাছাকাছি নিয়ে এসে এই জায়গাটায় মাটি একটু খুঁড়ে এখান থেকে এই অংশটুকু কিন্তু কি করেছে, রাউন্ড করে ডালের চারদিকে চামড়াটা তুলে ফেলেছে। কি বলছে এখানে, শাখা নিচে নামিয়ে 2 গিটের মাঝখানে বাকল কাটতে হবে, অতঃপর কাটা অংশটি মাটিতে চাপা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পর কাটা অংশ থেকে শিকড় গজাবে এবং নতুন চারা উৎপাদন হবে। এই যে এই জায়গাটা আমরা বাকল তুলে ফেলে কিন্তু মাটির নিচে চাপা দিয়েছি, কিছুদিন পরে এখান থেকে নতুন ভাবে শিকড় গজাবে। কারণ আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে শিকড়ের মাধ্যমে কিন্তু গাছটা খাবার সংগ্রহ করতে হবে। তখন এই ডালটা আমাদের চলে গেল, এটা কিন্তু আলাদা একটা চারা হয়ে গেল। তখন এই জায়গাটা এখান থেকে তুলে আমরা যে কোনো একটা জায়গায় সেটাকে রোপণ করতে পারি। গুটি কলম, গুটি কলম খুবই জনপ্রিয়। গুটি কলম করার জন্য পেন্সিলের মতো ডাল নির্বাচন করতে হবে, অর্থাৎ এরকম চিকন একটা ডাল নির্বাচন করতে হবে এবং ডালের দেখো 4 থেকে 5 সেন্টিমিটার গোল করে ছাল তুলতে হবে। ওই সে দাবা কলমের মতো করে আমাদের ছাল তুলে ফেলতে হবে। এরপর দোআঁশ মাটির সাথে পচা গোবর মিশিয়ে পেস্ট তৈরি করে ডালের ছাল তোলা স্থানে ফেলে দিতে হবে, অর্থাৎ গোবরের সাথে সাথে দোআঁশ মাটি মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে নরম আকৃতির। তারপর পলিথিন দিয়ে পেঁচিয়ে 2 মাথায় ভালো করে বাঁধতে হবে। তারপরে সেই বাকল তলা অংশটাই আমরা সেই পেস্ট গুলো লাগিয়ে দিব এবং 2 পাশে এবং পলিথিন দিয়ে সেটাকে 2 পাশে সুন্দর করে বেঁধে দেবো যাতে সেখানে বাতাস প্রবেশ করতে না পারে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সারা শিকড় গজাবে, যা বাইরে থেকে দেখা যাবে। এই শিকড় গুলো দেখা যাবে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যেই এখানে নতুন ভাবে শিকড় তৈরি হয়ে যাবে। শিকড়টা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তারপরে আমাদেরকে এটা আস্তে আস্তে কেটে নিয়ে এটা নতুন ভাবে রোপণ করা যায়। জোড় কলম, জোড় কলমের 2টি অংশ, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে সাইন। যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সেই গাছ থেকে স্টক বলে, অর্থাৎ যে গাছের সঙ্গে, এখানে দেখো আমি একটা ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটি গাছ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্টক, যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে। আর যেটা জোড়া লাগানো হবে সেটা হচ্ছে সায়ন। দেখো কি বলছে,
যে অঙ্গ স্ট্রকের সঙ্গে জোড়া লাগানো হবে তাকে বলা হয় সায়ন। স্ট্রক ও সায়নের জোড় কলা লাগানোর পদ্ধতিকে জোড় কলম বলে, অর্থাৎ দুইটি গাছের অংশকে একত্রে জোড় করাকে সেটা হচ্ছে আমাদের জোড় কলম। অর্থাৎ অন্য একটি গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসে অন্য একটি গাছের সঙ্গে লাগিয়ে দিয়ে যে কলমটা করা হয় সেটাকে বলা হয় জোড় কলম। প্রাণীর বংশবৃদ্ধি, আমরা এতক্ষণ উদ্ভিদ সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো হচ্ছে প্রাণীর বংশবৃদ্ধি সম্পর্কে। প্রাণী সম্পদের মধ্যে আমরা গৃহপালিত যে সকল পশু পাখি হাঁস মুরগি গরু পালন করলাম সাধারণত এগুলোকে এখন আপাতত বোঝাতে চাচ্ছি, কারণ বাড়িতে কিন্তু বাঘ পোষা সম্ভব না। এটা প্রাণী হলে কিন্তু এটা গৃহপালিতের মধ্যে পড়ে না। আবার দেখো, সুতরাং এই পাঠে হাঁস মুরগির বংশবৃদ্ধি সম্পর্কে আমরা জানতে পারবো। আমি হাঁস মুরগি গরু ছাগল এই প্রাণীর বংশবৃদ্ধি সম্পর্কে আমি এখন আলোচনা করব। এখানে দেখো কি বলছে, প্রাণী সম্পদের মধ্যে হাঁস মুরগি অন্যতম। সুতরাং এই পাঠে হাঁস মুরগির বংশবৃদ্ধি, ডিম ফোটানো ও প্রাকৃতিকভাবে বাচ্চা ফোটানোর প্রযুক্তির অবদান সম্পর্কে আলোচনা করা হলো। ডিম ফোটানোর জন্য প্রথমত উর্বর ডিম দরকার, অর্থাৎ আমরা যে পদ্ধতির মাধ্যমে ডিমটাকে ফোটাবো, অর্থাৎ নতুন একটা বাচ্চা তৈরি করবো, সেটা হাঁস হোক মুরগি হোক, সেক্ষেত্রে সেজন্য আমাদের কিছু ডিম নির্বাচন করতে হবে। আসলে ডিমটা কেমন হওয়া দরকার। আমরা যদি অপেক্ষিত ছোট আকারের ডিম তাহলে কি বাচ্চার আকার ছোট হবে, অবশ্যই ঢুকবে। আমরা যদি একবারে মাপ মতো আমাদের দেখে শুনে যদি ডিমগুলো সিলেক্ট করি, তাহলে আমাদের সেই ফোটানো বাচ্চাটাও কিনতে হবে অনেক স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা বাচ্চা তৈরি হবে। ডিম বাচ্চার ধাপ করে কিছু উল্লেখ করবে। এখন ডিম বাচ্চার কিছু ধাপ আছে। মাঝারি আকারের মসৃণ মোটা ও শক্ত ভুষার ডিম মাঝারি আকার নিতে হবে। একেবারে বড় নিতে হবে তা কিন্তু না, আবার ছোট নিতে হবে তা কিন্তু না। একটি মুরগি অথবা হাঁস স্বাভাবিকভাবে যে পরিমাণ তার ডিমের সাইজটা আমরা ঠিক সেটা নির্বাচন করবো। যদি অতিরিক্ত বড় হয়ে যায় জানতে এখানে আমাদের কোনো ডিফেক্ট আছে, আবার যদি খুব ছোট হয়ে যায় তাহলে জানতে হবে যে এখানে অপুষ্টির পরিমাণটা বেশি আছে। সেজন্য মাঝারি আকারের ডিম নির্বাচন করতে হবে। এখানে কি বলছে, মোটা ও শক্ত খোসার ডিম। ডিম নির্বাচন করার পরে আমরা সেটাকে ভেঙে দেখবো যে ডিমের খোসাটা মোটা না চিকন। না, সেই ডিমটা হাত নিলে বোঝা যাবে যে আমাদের ডিমের খোসাটা শক্ত না মোটা। স্বাভাবিক রঙের ডিম, ডিম কখনো অস্বাভাবিক রকমের ডিম হয়। যদি সেটা হাঁস মুরগিটা যদি অবশ্যই হবে তাহলে ডিমের কালারটা স্বাভাবিক যে হয় সেরকম হবে না। ডিমটা অবশ্যই মাঝারি আকার হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ডিম হতে হবে। ডিমের ওজন হবে 50 থেকে 60 গ্রামের ভিতরে। ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিন। এই গ্রীষ্মকালে 3 থেকে 4 দিনের মধ্যে যে ডিমগুলো হবে সেগুলো আমরা সংগ্রহ করবো, এবং শীতকালে সর্বোচ্চ 10 দিনের মধ্যে ডিম সংগ্রহ করতে হবে। যে ডিমটার বয়স 10 দিন অতিক্রম হয়ে গেছে আমরা সেই ডিমটা গ্রহণ করবো না। ডিম ফোটানোর পদ্ধতি, আসলে ডিম ফোটানোর দুইটি পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। আসলে প্রাকৃতিক পদ্ধতি অনেকভাবে ডিম ফোটানো হয়, যেমন ইনকিউবেটর পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি। গ্রামের গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহৃত হয়। দেখো, প্রাকৃতিক পদ্ধতি মুরগির নিচের দেহে তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে। এই পদ্ধতি আমরা নিজেদের বাড়িতে দেখে থাকবো। দেখো, প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর একটা এখানে ছবি দেওয়া আছে। বিশেষ করে এইগুলো যাদের বাসা গ্রামে, তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। শহরাঞ্চলে এই জিনিসগুলো খুব কম দেখা যায়, তবে আছে, কিছু জায়গায় আছে। তবে গ্রামের গৃহস্থ বাড়িতে এই পদ্ধতিতেই কিন্তু ডিম ফোটানো। এই ডিম ফোটানো হচ্ছে প্রাকৃতিক পর্যায়ে, প্রাকৃতিক পদ্ধতি। দেখো কি বলছে, প্রথমত মুরগির জন্য ঝুড়িতে খড়কুটা দিয়ে একটি বাসা বানাতে হবে। মুরগিতে ঝুড়িতে খড়কুটা দিয়ে মুরগির থাকার উপযোগী, অর্থাৎ যাতে জায়গাটা গরম থাকে সেজন্য একটা বাসা তৈরি করতে হবে। বাসাটি ঘরের নির্জন করে রাখতে হবে, যেখানে তোমার হচ্ছে কোলাহল মুক্ত একটা নিরিবিলি পরিবেশ রাখতে হবে। মুরগির বাসা 35 সেন্টিমিটার ব্যাস 10 সেন্টিমিটার দূরে হবে। ডিম বসানোর পূর্বে মুরগিকে ভালোভাবে খাবার দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, আমরা যখন সেই জায়গায় প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর জন্য মুরগিটাকে সেখানে বসিয়ে দিব, সে কিন্তু ওখানে প্রায় মোটামুটি 20-22 দিনের মতো থাকবে। সেই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। সেই জন্য তাকে সেখানে বসানোর পূর্বে আগে ভালোভাবে খাইয়ে দিতে হবে, এবং তার সামনেও খাবার এবং পানি রাখতে হবে, যাতে সে এখান থেকে উঠে সে খাবারটা খেয়ে আবার সে আবার তার পূর্বের জায়গায় বসতে পারে। এই ডিমগুলো আমরা যে মুরগিটাকে বসাই দিলাম 8 থেকে 10টা ডিম দিয়ে, সেই ডিমগুলো আসলে ঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। অর্থাৎ 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় আমরা এনে সেই আমরা ডিমগুলো দেখতে হবে আমাদেরকে ডিমের ভিতরে ভ্রূণ ঠিক আছে কিনা।
যদি ডিমের ভিতরে যদি কালো কালো ভ্রূণ দেখা যায় তাহলে ডিম ঠিক আছে, আর যদি ডিম আগের মধ্যে স্বচ্ছ দেখে তাহলে জানতে হবে যে ডিম ঠিক নেই। 21 থেকে 23 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক। এখানে দেখো আমরা প্রাকৃতিক পদ্ধতি দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, ইনকিউবেটর পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে আমরা কি করছি, একটি মুরগি থেকে সর্বোচ্চ 8 থেকে 10টি বাচ্চা উৎপাদন করতে পারছি, কিন্তু এই যান্ত্রিক পদ্ধতিতে তা কিন্তু না। যান্ত্রিক পদ্ধতিতে আমরা একসঙ্গে কয়েক হাজার বা 1 লক্ষর মতো আমরা কি করতে পারি, একসঙ্গে বাচ্চা ফোটাতে পারি। প্রাকৃতিক ও ইনকিউবেটর দ্বারা ডিম ফোটাতে দেখো, প্রাকৃতিক ও ইনকিউবেটর দ্বারা ডিম ফোটাতে কিন্তু একই সময় প্রয়োজন, অর্থাৎ প্রাকৃতিক ভাবে একটা মুরগি যে কত সময় নিচ্ছে, মেশিনের ঠিক সেই সময়টা নিচ্ছে। এই পদ্ধতির সুবিধা হলো একসাথে অনেক সংখ্যক ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য যান্ত্রিক পদ্ধতি এখন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যারা মুরগির খামারের সঙ্গে সম্পৃক্ত, যারা খামার করছে অর্থাৎ মুরগি উৎপাদন করছে, তারা এই যান্ত্রিক পদ্ধতিটি ব্যবহার করে থাকে। দেখো এখানে তোমাদের আমি একটা ছবি দিয়েছি, দেখো এখানে অনেকগুলো ডিম সাজানো আছে, এটা একটা ফ্রিজের মতো। তবে ফ্রিজটা হয় ঠান্ডা, আর এটা তোমার হচ্ছে সেই মুরগির শরীরের তাপমাত্রা যতটুকু থাকে, প্রাকৃতিক উপায় যখন একটা মুরগি বাচ্চা উৎপাদন করার জন্য বসে থাকে, তার শরীরে যে তাপমাত্রা থাকে, এখানে ঠিক সেই তাপমাত্রাটা আস্তে আস্তে প্রয়োগ করা হয়। একসঙ্গে যদি সে তাপমাত্রা দিয়ে দিই তাহলে কি হবে, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে একটা গড় তাপমাত্রা যেটা আমরা সেটাও যদি দিই তাও কিন্তু এখানে সম্ভব না। সেজন্য দেখা যাচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রথম যে শরীরের মুরগির শরীরে যে তাপমাত্রা থাকলো সেটা দিল, দ্বিতীয় দিন যেটা হলো এটা তারা পর্যবেক্ষণ করে সে আস্তে আস্তে সেই তাপমাত্রার পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, যাতে একটা বাচ্চা পরিপূর্ণভাবে ডিম থেকে বের হয়ে আসতে পারে। সেজন্য এই পদ্ধতিটা অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এখন আমাদের আছে মূল্যায়নের প্রশ্ন। উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার বলতে কি বোঝায়? উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার, এখানে অঙ্গজ মানে কি, অর্থাৎ গাছের একটি ডাল থেকে নতুন একটি চাল উৎপাদন পদ্ধতিটাই হচ্ছে উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার। অঙ্গজ বংশ বিস্তার পদ্ধতির সুবিধাগুলো ব্যাখ্যা করো। আসলে অঙ্গজ বংশ বিস্তারের কিছু কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে অতি অল্প সময়ে নতুন একটি চাল তৈরি করা সম্ভব, গাছের গুণাগুণ, মাত্রের গুণাগুণ এবং ফলের গুণাগুণগুলো অক্ষুণ্ণ থাকে। এতে কি হয়, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা গাছ থেকে ফল পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা। যান্ত্রিক পদ্ধতিতে ডিম ফোটানোর সুবিধাগুলো কি কি? যান্ত্রিক পদ্ধতিতে ডিম ফোটানোর বেশ কিছু সুবিধা আছে। এর প্রথম সুবিধা হচ্ছে একসঙ্গে অনেকগুলো, কয়েক হাজার হতে পারে, 1 লক্ষ হতে পারে, আমরা একসঙ্গে এতগুলো বাচ্চা ফুটাইতে পারি, অর্থাৎ বাচ্চা তোলা সম্ভব, এবং সেই বাচ্চার পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ কিন্তু একটি বাচ্চা উৎপাদন এই ইনকিউবেটর যন্ত্রের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।